ইনভেস্টিং না ট্রেডিং কোনটি আপনার জন্য উপযুক্ত? কোনোদিন কি আপনি এটাকে ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আজকেই ভাবতে শুরু করুন এবং এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি শেয়ার মার্কেটে সফল হওয়ার জন্য। আপনার সাইকোলজি কেমন, আপনি কোন চরিত্রের, কোন ধরনের, সেটা বুঝে তার মতো করে ট্রেডিং স্টাইল আপনাকে নির্বাচন করতে হবে। তবেই কিন্তু আপনি গিয়ে সফল হবেন। আপনি যদি একটা হাতিকে বলেন যে চলো তোমার সঙ্গে রান দিয়ে দেবো একটা ঘোড়ার, তাহলে কি হাতিটি জিততে পারবে? হাতি তো সেটার জন্য তৈরি হয়নি, সেটার জন্য হাতিটি কিন্তু প্রস্তুত নয়। হাতির কাঠামো কিন্তু তেমন নয়, হাতির চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু তেমন নয়। আপনিও লোকের দেখেছেন তারা ইন্টারডে ট্রেডিং করেন, আপনি লোকের দেখেছেন তারা অপশন ট্রেডিং করেন, আপনি লোকের দেখেছেন যে তারা ইনভেস্টমেন্ট করেন, কিন্তু আপনি কিসের জন্য উপযুক্ত কোনো দিন কি সেটাকে পরীক্ষা করে দেখেছেন? কোনোটাকে বিচার করে দেখেছেন? বা কোথাও থেকে কোনো এক্সপার্টের কাছে সেটা জেনে নিয়েছেন যে আপনি কোন ধরনের চরিত্রের? আপনি কিন্তু সেগুলোর একটাও করেননি। করেছেন কি না একটু কমেন্টে বলুন। আপনি দেখেছেন যে ট্রেডিংয়ে পয়সা হয়, আপনি দেখেছেন যে শেয়ার মার্কেটে পয়সা রয়েছে, লোক বিভিন্ন ধরনের স্ক্রিনশট দিচ্ছে, এখানে প্রচুর টাকা হয়, আপনি চলে এসেছেন কিছু টাকা নিয়ে এবং আপনার লোকসান হচ্ছে। এটাই স্বাভাবিক। আপনি যদি সেই কাজের জন্যই তৈরি না হয়ে থাকেন তাহলে সেই কাজটা করতে যাচ্ছেন কেন? সুতরাং আপনি আগে বুঝুন যে আপনার মধ্যে কী ধরনের মেটেরিয়াল রয়েছে, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কী, সেগুলোকে জেনে নিন, তবে তো করবেন। আমি নিশ্চয়ই একটা সামান্য টিন দিয়ে, ইস্পাত দিয়ে যেমন করে ছুরি তৈরি হয় তেমন করতে পারি না। আবার আমার যদি ইস্পাত মেটেরিয়াল থাকে তাহলে নিশ্চয়ই আমি ওই বাজে কাজের জন্য পড়ে থাকবো না, আমি তো আরও নিজেকে উন্নত করতে পারি। সুতরাং আপনার দাম কোথায়, আপনার সাইকোলজিটা কেমন, সেই অনুযায়ী আপনি ট্রেডিং স্টাইলকে নির্বাচন করুন। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি সেই মতো হওয়া উচিত। সুতরাং আপনি যদি এটা নিয়ে কোনোদিন ভাবনা চিন্তা না করে থাকেন এবং শেয়ার মার্কেটে সফল হতে সত্যিকারেরই চাইছেন, তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য। দেখুন, আমার ভিডিও আপনারা জানেন যে একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে হয়। আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি সেটাকে সময় নিয়ে দেখার চেষ্টা করুন। আশা করি আপনি নিরাশ হবেন না এবং আপনি কিছুটা হলে পরেও বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ট্রেডিং করা উচিত। তো চলুন এক এক করে আমরা বিষয়টাকে বুঝি। দেখুন, ইতিমধ্যে হয়তো অনেকেই বুঝে নিয়েছেন যে ট্রেডিং কী আর ইনভেস্টমেন্ট কী। এইটুকু হয়তো আমি বোঝাবো না, এর বাইরেও অনেক কিছু আপনাকে বুঝতে হবে কোনটি আপনার জন্য উপযুক্ত। এই উপযুক্ত বুঝতে হলে পরে আপনাকে ইনভেস্টিংয়ের ভিতরের জিনিস এবং ট্রেডিংয়ের ভিতরের জিনিস এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং আপনি নিজে নিজে সেটাকে বিচার করুন যে আমার কোনটা ধরনের। কারণ আপনি তো আমার কাছে আসেননি বা কোনো এক্সপার্টের কাছে যাননি যে আমাকে দেখে বলে দেন তো আমার মধ্যে কী মেটেরিয়াল আছে। আমিও অন্ততপক্ষে ভারতবর্ষের বহুজনকে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্নজন পড়ান। আমার তাতে এটাই মনে হচ্ছে তারা কিন্তু কখনো এই বিচারটা করে না যে এনাকে দিয়ে আদৌ কি ইন্ট্রাডে ট্রেডিং হবে, এনাকে দিয়ে আদৌ কি অপশন ট্রেডিং হবে, এনাকে দিয়ে আদৌ কি সুইং হবে বা ইনভেস্টমেন্ট হবে, কোনটা হতে পারে, তার ধৈর্য কোনটা, তাকে সেই রকমভাবে তৈরি করে দিতে হবে। আর নচেত তাকে বলে দিতে হবে যেটা আপনার জন্য নয়, আপনি এইটি করুন, তাহলে আপনি সফলতা পাবেন। দেখুন, ইনভেস্টমেন্ট করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, আপনি সুইং ট্রেডিং করেও টাকা ইনকাম করতে পারবেন, আপনি ইন্ট্রাডে করেও টাকা ইনকাম করতে পারবেন। আপনার টাকা ইনকামটা এবং প্রফিটেবল হওয়া যদি উপযুক্ত হয় তাহলে আপনাকে সঠিক পথ ধরেই এগোতে হবে। তো সেটা যখন আপাতত আপনি সেটা করতে চাইছেন না বা করছেন না, তখন এটুকুকে অন্ততপক্ষে দেখুন এবং বোঝার চেষ্টা করুন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম। তার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং এবং ট্রেডিংকে কিন্তু আলাদাভাবে বুঝতে হবে যে এদের প্রপার্টিসগুলো কী আছে, কী চায়। সুতরাং ভিডিওটা শুরু করছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন, ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার যদি সময় থাকে মন দিয়ে শুনুন, বা সময় না থাকলেও মন দিয়ে শুনবেন ভবিষ্যতে, এবং অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো ভবিষ্যতে আমি ফার্দার কোনো না কোনো ভিডিওতে সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। ইনভেস্টিং আর ট্রেডিং সাধারণত এই শব্দ দুটো না একের সঙ্গে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। কী করুন না, ট্রেডিং করি। ট্রেডিং আর ইনভেস্টমেন্টকে ইদানিংকালে লোকে একটু পার্থক্য করতে শিখেছে এবং পার্থক্য করে তারা বলতে শুরু করেছেন যে আমি জানি লম্বা সময়ের জন্য রাখলে পরে ইনভেস্টমেন্ট, আর ছোট টার্মের জন্য করলে পরে সেটা ট্রেডিং। কিন্তু এই দুটোর বাস্তবে কিন্তু আরও গভীর পার্থক্য রয়েছে। বেশিরভাগ মানুষ লং টার্ম ইনভেস্টমেন্টে সবচাইতে নিরাপদ। দেখুন, কথাগুলোর উপর গুরুত্ব দেবেন। আমি তো স্যার জানি এটা লং টার্মে গুরুত্বপূর্ণ না, আরও অনেক কিছু জানতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্টই সবচাইতে নিরাপদ এবং কার্যকর।
এটি বাজারের ছোটোখাটো নয়েজ। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে উপরে নিচে যে চলনটা মার্কেটের বা বিশৃঙ্খলা। কি সুন্দর শব্দটি ব্যবহার করলাম, এই শব্দটির উপরে জোর দিন। নয়েজ বা বিশৃঙ্খলা উপেক্ষা করে ডিসিপ্লিন মেনে এগোতে সাহায্য করে। আপনি যদি জানেন যে আমি মার্কেটের এখান থেকে এখানে যাব বা 10 বছর অপেক্ষা করব, তাতে কিন্তু মার্কেট উপরে গেল নিচে গেল, উপরে গেল নিচে গেল, এই সমস্ত আজে বাজে জিনিস আপনার জানবেন না। এর আগেও আমি একটা অনেক ডিটেলে আপনাদেরকে বলেছি যে এখান থেকে আপনি লন্ডন যাচ্ছেন, সেখানকার উদাহরণ আমি দিয়েছি যে কেমনভাবে আপনাকে পাই টু পাই বললে পরে কত নিখুঁত হয়ে কত ছোটোখাটো মুভমেন্টগুলো আপনাকে বলতে হয়, সেটা নিয়ে আমি আগে বলেছি। যদি ইচ্ছা থাকে তাহলে সেটা শুনুন। দেখুন, এই নয়েজগুলোকে মার্কেটের কিন্তু আটকে দেয় লম্বা টার্মে ইনভেস্টমেন্ট করলে। আপনি একটা মান্থলি ক্যান্ডেল দেখছেন, মান্থলি ক্যান্ডেল এই 2 ক্যান্ডেল একটা দেখলেন, যেমনই ক্যান্ডেল হোক। এখন এর ভিতরে আপনি তো বুঝতে পারছেন যে কতগুলো ডেলি ক্যান্ডেল আছে, অনেকগুলো ডেলি ক্যান্ডেল আছে, অনেকগুলো উইকলি ক্যান্ডেল আছে, অনেকগুলো ডেলি ক্যান্ডেল আছে, ডেলির পেটে অনেকগুলো, আবার প্রত্যেকটা ডেলির পেটে অনেকগুলো 15 মিনিটের বা 1 ঘন্টার ক্যান্ডেল আছে, তারপর 15 মিনিট আছে, তার পেটে আবার 5 মিনিট ভরা আছে, তার পেটে 3 মিনিট ভরা আছে, তার পেটে 1 মিনিট ভরা আছে। সুতরাং যত ছোট ছোট ফ্রেমে আপনি যাবেন তত নয়েজ বেশি আসবে। তো সেই নয়েজের আর একটা নাম হচ্ছে বিশৃঙ্খলতা। আপনি যদি বিশৃঙ্খলতাকে শৃঙ্খলার সাহায্যে ট্রেড করতে পারেন, ওকে ফাইন, তাহলে পরে আপনি ট্রেডিংয়ে আসুন। শুধুমাত্র এইটুকু কথাকে অনুভব করলে পরেই আপনার ট্রেডিং জার্নি সফল হয়ে যাবে। বিশৃঙ্খলাকে শৃঙ্খলার সাহায্যে ট্রেড করতে হবে। ডিসিপ্লিন মেনে এগোতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, এবারে তাকিয়ে দেখুন আমরা কি আলোচনা করব। এখানে 10টা পয়েন্টে আমি ছোট ছোট ভাগে এটাকে ভেঙেছি এবং আপনাদেরকে শেষকালে আপনি এগুলোকে শোনার পর নিজের সিদ্ধান্ত নেবেন। প্রথম হচ্ছে যে এদের মধ্যে পার্থক্য কী, কী ডিফারেন্সগুলো কী রয়েছে। আমরা আলোচনা করব হোয়াট ইজ ইনভেস্টিং, ইনভেস্টিং মানেটা কি, ভ্যালু ইনভেস্টিং কাকে বলে, গ্রোথ ইনভেস্টিং কাকে বলে। ইনভেস্টিং করলেই তো হবে না, ইনভেস্টার হয়ে গেলে তো সাজবে না। আমি কোন ধরনের ইনভেস্টার, ভ্যালু ইনভেস্টার না গ্রোথ ইনভেস্টার। যদিও এই বিষয়গুলোকে নিয়ে আমি খালি উপরে বলেছি, কারণ বিষয়টা মেন বিষয়টা আমাদের এটা নয়। ডিসিএ কি, আপনাকে ট্রেডিংই বা কি, ট্রেডাররা সাধারণত কি ব্যবহার করেন, সাইকোলজিক্যাল চ্যালেঞ্জেস কি থাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে, কয়েকটা সাইকোলজিক্যাল নিয়ে গাদা ভিডিও আমি করছি, আপনারাও সেগুলো দেখছেন, শুনছেন, কিছু বলুন আর নাই বলুন দেখছেন, এবং কোনটি আপনার জন্য উপযুক্ত সেটাকে আগে বুঝবো। সেখানে অনেকগুলো টিপস রয়েছে এবং শেষকালে একটা প্রো টিপস থাকবে, যেটা আপনার এ ধরনের ট্রেডিং জার্নিতে শেয়ার মার্কেটে যেটা করা আপনার উচিত। তো চলুন প্রথমে কি ডিফারেন্সগুলো আমরা একটু চট করে দেখে নিই। দেখুন, কি ডিফারেন্স অনেক কিছুর সাপেক্ষে আমরা আলোচনা করব। প্রথম নাম্বার, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে আমরা সবাই জানি যে লং টার্মে যা লাগে এটা শর্ট টার্ম লাগে। এই ট্রেডিংটার ক্ষেত্রে কিন্তু সুইং ট্রেডিং, আমরা মিড টার্ম সুইং ট্রেডিং, ডে ট্রেডিং, স্ক্যাল্পিং সমস্ত কিছু কি এর মধ্যে কিন্তু আমি ভরে দিয়েছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোল কি। দেখুন, ইনভেস্টিংয়ের গোল হচ্ছে ওয়েলথ বিল্ডিং, আপনার সম্পদ তৈরি করা হচ্ছে আসল উদ্দেশ্য। এখন আপনি কোন ধরনের কাজ করতে চাইছেন? আপনি কি সম্পদ তৈরি করতে চাইছেন, না প্রত্যেক দিনের ডেইলি লেবারের কাজ করতে চাইছেন? যদি আপনি ওয়েলথ জেনারেট করতে চান তাহলে আপনাকে ইনভেস্টিংয়ে আসতে হবে। আর কুইক প্রফিট ফ্রম সুইংস, যে সুইংসগুলো হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, সেখান থেকে যদি আপনি কুইক প্রফিট নিয়ে বেরোতে চান, কুইক শব্দটার উপরে গুরুত্ব দেবেন, তাহলে পরে আপনার ট্রেডিংয়ে আসা উচিত। মেথড হচ্ছে কোন মেথডে আপনি এটাকে করবেন না। ইনভেস্টিংয়ে কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালস দুটোই দেখা যায়। মেনলি বড় প্লেয়াররা কি বলেন, ফান্ডামেন্টালস হচ্ছে মেন, ফান্ডামেন্টালস দেখে আমরা ইনভেস্টিং করে দিই, যে আমি আর কিছুই দেখবো না লম্বার সময় জন্য। চার্ট কি দেখবো, চার্টের কোনো প্রয়োজন নেই, চার্ট তো তৈরি করা হয়, আসল খেলা তো ফান্ডামেন্টালসের, এরকম ধরনের কথা তারা বলেন। তো আমি বলবো যে আপনারা চার্টও দেখুন, চার্টও কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। এখানেও কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালস দুটোই জরুরি। স্যার, ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ফান্ডামেন্টালস জরুরি এটা তো খুব একটা শুনিনি কোথাও, বা ফান্ডামেন্টালসের কী কাজ? হ্যাঁ, ফান্ডামেন্টালসের কাজ রয়েছে কিছু, সেটা আমরা সময় হলে আলোচনা করব। ভোলাটিলিটি সহ্য করতে পারে ইনভেস্টিং, কারণ উপর নিচে হবে তাতে ওর কিছু যায় আসে না। আর আপনাকে এটাকে সামলাতে হবে অ্যাক্টিভলি, কারণ আমি ছোট টাইম ফ্রেমে আপনি কাজ করছেন, আপনাকে অ্যাক্টিভলি এটা সামলাতে হবে। আর এটা কিন্তু অটোমেটিক্যালি সামলে যাবে যদি আপনি করেন। তাহলে এই যে ভোলাটিলিটিকে আপনাকে সামলাতে হবে, যার ভোলাটিলিটি হজম করার ক্ষমতা নেই, সে কি করে ট্রেডিংয়ে থাকতে পারে? আপনার মধ্যে ভোলাটিলিটি হজম করারই কথা নেই, এক্ষুনি আপনার প্রিমিয়াম চলে গেল 20 থেকে 30, আবার 20 থেকে নেমে এলো 17, আপনি তো হজম করতে পারছেন। ইসিস কেটে দিলে ভালো তো, হা চলে গেল।
আপনি ভোলাটিলিটিকে হজম করতে পারছেন না, তাহলে ভোলাটিলিটি যদি সামলাতে না পারেন, এবং আপনি মনে রাখবেন অ্যাক্টিভলি আপনাকে সামলাতে হবে, তাতে আপনার শরীরের উপর প্রভাব ফেললে চলবে না। কারণ আমরা দিনের শেষে কিন্তু শরীরটা জরুরি। আপনার বুক দিপ 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 করতে লাগলো, অনেক কিছু করতে লাগলো। তো সুতরাং আপনি যদি সেটাকে খুব অনায়াসে আরামসে হজম করতে পারেন, ফাইন। সামলাতে হবে অ্যাক্টিভলি আপনাকে। রিস্ক এখানে মডারেট রিস্ক, খুব বেশি নয়, একটা হাই রিস্কি কাজ। কারণ প্রত্যেক দিন দুম করে এত বড় একটা ক্যান্ডেল তৈরি করলো এবং আপনার উড়িয়ে দিল। আপনাকে ভাবলেন যে মার্কেট গেল, কিন্তু মার্কেট তার পরিবর্তে এক জায়গাতেই দাঁড়িয়ে রইলো এবং আপনার প্রিমিয়াম বাড়লো না। সুতরাং আপনি কী করে কী করবেন? আমি অপশন ট্রেডিংয়ের কথা বলছি। অংশগ্রহণ, এখানে আপনাকে খুব কম সময় দিতে হবে, আপনি আপনার বাকি কাজ সমস্ত কিছু করতে পারবেন। লেস টাইম কনজিউমিং প্রসেস, এটা একটা অংশগ্রহণটা। আর এখানে রিকোয়ার্স কন্টিনিউয়াস অ্যাটেনশন, প্রত্যেক সময় আপনাকে অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশনের একটুকু অভাব হলে চলবে না। আপনাকে প্রত্যেকটা মোমেন্টে চার্ট দেখতে হবে, এই প্রত্যেকটা মোমেন্টে আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকতে হবে কী হবে না হবে। এতক্ষণ পর্যন্ত আপনি কী ডিফারেন্সগুলোকে বুঝতে পারলেন। এবারে যে ইনভেস্টিং কী, এরপরে আপনার মনে হচ্ছে যে না, আর তো কিছু দেখার দরকার নেই, কারণ আমি তো সব শুনে নিয়েছি, বুঝে নিয়েছি। যদি আপনার মনে হয় তাহলে আপনি চলে যেতে পারেন। আর যদি শোনেন, কারণ একটা পয়েন্ট এখনও হলো, এখনও প্রচুর পয়েন্ট বাকি আছে, অনেক কিছু বাকি আছে। ইনভেস্টিং মানে হলো ধীরে ধীরে সম্পদকে গড়ে তোলা। ধীরে ধীরে, কথাটির উপরে জোর দেবেন, ধীরে ধীরে সম্পদকে গড়ে তোলা। সেটা স্টকসে হতে পারে, বন্ডস হতে পারে, মিউচুয়াল ফান্ডস হতে পারে, ইটিএফে হতে পারে, ইত্যাদিতে নিয়মিতভাবে, এই শব্দটির উপর জোর দেন, নিয়মিতভাবে টাকা লগ্নি করা। এই শব্দগুলোর উপর আন্ডারলাইন দেন এবং জোর দেন। দেখুন, ইনভেস্টিং মানে হচ্ছে ধীরে ধীরে সম্পদ গড়ে তোলা এবং নিয়মিতভাবে টাকা লগ্নি করা। তাহলে কিন্তু ইনভেস্টমেন্টে আপনি সফল হতে পারেন। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হলো সময়ের সাথে সাথে ধনী হবার একটা পদ্ধতি। সময়ের সাথে সাথে ধনী হবার একটা পদ্ধতি। আপনাকে সময় লাগবে বাপু। তাহলে যদি তাড়াতাড়ি বড়লোক হতে চান বা প্রফিটের পিছনে ছোটেন, তাহলে আপনি সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে জুয়া খেলা শুরু করতে পারেন। এই লাইনটার দিকে না, ভিডিওটাকে পজ করে দিন, ভিডিওটা পজ করে দিয়ে লাইনটার দিকে তাকিয়ে থাকুন এবং অনুভব করার চেষ্টা করুন। আপনার সুচিন্তিত সিদ্ধান্ত, ডেলি ক্যান্ডেল আপনি দেখছেন, এটার উপরে ক্লোজ হলো, কালকে একটা রিটেস্ট এলে পরে আমি দাম দিয়ে কিনে নেব, এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত আপনার। তার পরিবর্তে আপনি কি করতে লাগবেন? যদি প্রফিটের পেছনে ছুটতে শুরু করেন, তখন আপনার জুয়ো খেলা শুরু করতে পারেন। আপনার চরিত্রে জুয়ো খেলা নেই, কিন্তু আপনারই এমনভাবেই সিদ্ধান্ত নেবেন, বায়াসড হয়ে পড়বেন, আপনি জুয়ো খেলা শুরু করে দেবেন সেই সুচিন্তিত মতামতের পরিবর্তে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যারা করতে পারে না তারা 1 থেকে 2% দলে। তাদেরকে ধন্যবাদ, তাদেরকে সম্মান জানাচ্ছি। আপনিও যদি সেই সম্মানের যোগ্য হয়ে ওঠেন, তাহলে আপনাকেও সম্মান জানাবো। বুঝতে পারলেন? বিনিয়োগকারীরা মার্কেটের সময়ের উপর নির্ভর করেন, মার্কেটের সময়ের উপর নির্ভর করেন, অর্থাৎ দীর্ঘ সময় বাজারে টিকে থাকাটাই তাদের লক্ষ্য। তারা রিটার্ন পায় কম্পাউন্ডিংয়ের মাধ্যমে। মার্কেটকে সময় দিয়ে দিল 10 বছর। একটা ব্যবসায় অংশগ্রহণ করছেন আপনি, সেই ব্যবসাটাকে বাড়ার জন্য তো আপনাকে সময় দিতে হবে না। আপনি আবল তাবল করলেন, আজকে লাগালেন, কালকে টাকা বার করে দিলেন, তো ব্যবসাটা আপনি বাড়তে দিচ্ছেন কি? সে একদিনে কি জাদু জানে নাকি? না, জাদু তো জানে না। সে যদি জাদু জানতো, সে তো ব্যবসাটা বন্ধ করে দিয়ে সে এই শেয়ার মার্কেটের কাজের টাকা লাগিয়ে দিতে একদিনে বড়লোক হয়ে যেত। তা তো করে না। তো এটা হচ্ছে মেনলি হচ্ছে ইনভেস্টিংয়ের কাজ। এর মধ্যে প্রথম হচ্ছে যে ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং কি? ভ্যালু ইনভেস্টাররা কী খোঁজেন? ভ্যালু ইনভেস্টাররা এমন একটা স্টক খোঁজেন যেটা হচ্ছে আন্ডার প্রাইসড, অর্থাৎ কম দামে পাওয়া যাচ্ছে, যা ভ্যালু তার হওয়া উচিত তার থেকে কম দামে পাওয়া যাচ্ছে, এবং ভবিষ্যতে তাদের আসল মূল্য বাজার বুঝতে পারবে। সে বুঝে গেছে, সে বুঝেছে বলেই তো আন্ডার প্রাইসটা কিনে নিয়ে গেছে। বাজার বুঝতে পারবে যে উপরের দিকে হবে। যেমন মনে করুন একটা সিলেক্টর, একটা ক্রিকেটের একজন সিলেক্টর একজন ক্রিকেটারকে খোঁজ করলেন, একটা ক্রিকেটারের উপরে ভরসা রাখলেন। সেই ক্রিকেটারের কি হাজার হাজার, এখন লক্ষ লক্ষ রান তার হয়ে গেছে, তার সেঞ্চুরিকে সে তৈরি করেছে। কেউ না কেউ তো বিরাট কোহলিকে কী করেছিল? সিলেক্ট করেছিলেন। কেউ না কেউ তো সচিন রমেশ তেন্ডুলকারকে করেছিলেন। কেউ না কেউ সৌরভ গাঙ্গুলিকে সিলেক্ট করেছিলেন। তা তারা কি দেখেছিলেন এই ছেলেটির মধ্যে? সম্ভাবনা দেখেছিল যে এনারা ভবিষ্যতে বিরাট প্লেয়ার হবেন এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করবেন, প্রচুর রান টান ইত্যাদি করবেন। সেটা সময়ের আগেই বুঝতে পেরেছিল। তো যে আন্ডার প্রাইসড, তাকে সময়ের আগে
তারা বুঝতে পেরেছিলেন। পরে তার বাজার আসল মূল্য বুঝবে। পরে যখন বুঝবে আমি 20 টাকাতে কিনলাম, বাজার বুঝলো 30 টাকাতে, বাজার বুঝলো 300 টাকাতে, বাজার বুঝলো 400 টাকাতে, বাজার বুঝলো 1000 টাকাতে, আমি কিন্তু আগে বুঝেছি। যে আগে বুঝবে সেই সফল হবে। যে পরে যে বুঝবে যে দামটি বেড়ে গেল, তার শুধু চার্টে এঁকে দেখানো হবে যে এইখান থেকে এত দূর গেছে, আমিও পরের বার করব, এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে এবং তিনি রিল করবেন। আপনাকে সময়ের আগে এটাকে ধরে নিতে হবে। সময়ের আগে বুঝতে হবে যে আন্ডার প্রাইসড কোন জায়গাতে আমি কেনার কথা ভাবছি, ভবিষ্যতে যাবে এটা। তো ভ্যালু ইনভেস্টাররা কম দামি স্টক কেনেন। কম দামি মানে কিন্তু 5 পয়সা 10 পয়সা স্টক নয়, যার দাম হওয়া উচিত 200 কিন্তু এই মুহূর্তে চলছে মনে করুন 100, আন্ডার প্রাইসড, তাকে আমি কিনব। এরকম একজন বিখ্যাত ইনভেস্টার হচ্ছেন ওয়ারেন বাফেট। এই স্টাইলের একজন কিংবদন্তি তিনি। তারা কি দেখেন? তারা অনেক কিছু দেখেন। তার মধ্যে কয়েকটি কথা আমি বলে দিচ্ছি। পি রেশিও, পিবি রেশিও, ডিভিডেন্ড ইল্ডস ইত্যাদি। তারা এই সমস্ত কিছু দেখেন এবং বিচার করেন। এই সমস্ত দেখার চোখ আপনার তৈরি হতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যখন বাজার পড়ে যায় তখন ভ্যালু ইনভেস্টাররা প্যানিক করেন না, বরঞ্চ সেটাকে একটা ডিসকাউন্ট অফার হিসেবে দেখে। আজকে মনে করুন সোনা 2 লাখ টাকা, কালকে দুম করে সোনা দেখছেন 50,000-এ বিক্রি হচ্ছে, তাহলে আপনি কিনবেন কি কিনবেন না? আপনি তো কিনবেন। আপনার বাটার জুতো কোনো কোম্পানির নাম নেওয়া উচিত নয়। কোনো একটা নির্দিষ্ট কোম্পানি 50% সেল দিচ্ছে জুতোতে, তাহলে আপনি কি করবেন কি করবেন না? যাবেন কি যাবেন না? সেখানে কিনে নেবেন তো। তো সেটা ডিসকাউন্ট অফার হচ্ছে। যে স্টকটার দাম 100,000 টাকা এবং সেটা যদি ভালো কোম্পানি হয়ে থাকে, তার ফান্ডামেন্টাল যদি গুড হয়ে থাকে, তাহলে তাকে যদি আপনি 700 টাকাতে পাচ্ছেন, তাহলে তো আপনি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন। আপনি কিনছেন না কেন? সে কোন জায়গাতে চার্ট আছে, কী আছে না আছে, কিছু দেখবেন না তার। এবার গ্রোথ ইনভেস্টিং, গ্রোথ ইনভেস্টাররা কী লক্ষ্য করবে না, এমন একটা কোম্পানি যাদের উচ্চ সম্ভাবনার আর্নিং গ্রোথ আছে, ভবিষ্যতে উচ্চ আর্নিং গ্রোথ তারা করবে। ইভেন ইফ ভ্যালুয়েশন আর হাই, ইভেন ইফ ভ্যালুয়েশনস আর হাই, ভ্যালুয়েশন যদি হাই থাকে তাতেও কিন্তু তারা সম্ভাবনার উপরে, উচ্চ সম্ভাবনার উপরে গেমটা প্লে করবেন। আর ভ্যালু ইনভেস্টারে কী করছিল? আন্ডার প্রাইসড। এরা কী করছে না, প্রাইস যা হবে হোক, এদের সম্ভাবনা চার উপরে যাওয়ার আমি কিনবো এখানে। এরা হচ্ছে গ্রোথ ইনভেস্টিং। যেমন আমি কয়েকটা সেক্টরের নাম বলেছি, আপনাদেরকে কিনতে বলছেন এই সেক্টর। এই সেক্টরগুলো একটা সময়ে ছিল টেক কোম্পানিজ, ইভি স্টকস। ইভি স্টকসকে আপনি জানেন, ইভি তো বাজার বাড়বে বলে আপনি ভাবছেন। এআই স্টক সেক্টর, এইগুলোর ক্ষেত্রে আপনার কি হবে যে মার্কেট চাঙ্গা, এদের ভ্যালুয়েশন যেমনই হোক ভবিষ্যতে আরও চাহিদা বাড়বে। ডেটা সেন্টার, এদের চাহিদা আরও বাড়বে, সুতরাং আপনি তখন এগুলোতে ইনভেস্ট করে দিলেন। তারা অ্যাকসেপ্ট করেন বেশি ভোলাটিলিটি, তারা ভোলাটিলিটি অ্যাকসেপ্ট করে, কারণ হাই প্রাইস থাকলে পরে তার লো প্রাইস আসবে, কারণ তাদের লক্ষ্য থাকে ফিউচার পারফরম্যান্সের উপরে তাদের লক্ষ্য থাকে, এবং তারা গ্রোথ ইনভেস্টিং করেন। এবার আলোচনা করব 4 নম্বর প্রসেস, যার নাম হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। ডলার কস্ট অ্যাভারেজিংটা কি? এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে। যারা করার নাম হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। যেমন প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করা, রিগার্ডলেস অফ মার্কেট কন্ডিশন। অর্থাৎ মার্কেটের কি অবস্থা আমার জানার দরকার নেই, নিড নট টু নো। আমি প্রত্যেক মাসে বাজারে আসবো, আমার কাছে যে উদ্বৃত্ত টাকা আছে সেই টাকাটি আমি বাজারে ইনভেস্ট করে দেবো, বাস, দ্যাটস ইট। এটা আপনারা সবাই করে থাকেন, যার নাম হচ্ছে এসআইপি। বাজার পড়লে বেশি ইউনিট কেনা যায়, বাজার বাড়লে মূলধন গ্রো করে। এখানে ভোলাটিলিটি হচ্ছে আপনার বন্ধু হিসেবে কাজ করবে। মার্কেট যদি নেমে যায় তো ভালো কথা, আমি নিচেও 10টা কিনবো, মার্কেট যদি উপরে যায় আমি উপরেও 10টা কিনবো, আমার গড় হয়ে যাবে এটি। তাহলে এই হিসেবে ডলার কস্ট ডিসিএ এটি একটি লম্বা টার্ম ইনভেস্টারদের জন্য সুবিধা, যেটাকে আমরা এসআইপি মোড হিসেবে চিনি। তো এসআইপি মোডে আমি টাকা লাগাবো, বড় বড় ইনভেস্টাররা এমনভাবেই করে থাকেন। তারা বিভিন্ন জায়গাতে কাজ করেন এবং যে টাকা তারা পান সেটা এখানে ইনভেস্ট করে দেন, এবং দেখতে পান যে আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট বেড়ে উঠেছে এবং তার টাকাও বেড়ে উঠেছে। তাহলে ইনভেস্টারদের গল্প শেষ। এবার হচ্ছে ট্রেডিংয়ের গল্প। ট্রেডিং হলো একটা ফ্রিকুয়েন্ট বাইং এবং সেলিং অফ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। কী ধরনের ইনস্ট্রুমেন্ট? সেটা স্টক হতে পারে, অপশন হতে পারে, কারেন্সিজ হতে পারে, এটসেট্রা হতে পারে। তো এইগুলো হচ্ছে ফ্রিকুয়েন্ট কথাটার উপর গুরুত্ব দেন। ফ্রিকুয়েন্টলি কিনবেন বিচবেন, বুঝেছেন? মার্কেটের শর্ট টার্ম মুভমেন্টকে ধরার চেষ্টা। আপনি বলুন যে মার্কেট এখান থেকে এখানে যাবে, এটা মনে করুন 100 টাকা, এটা মনে করুন 150 টাকা।
তাহলে আপনি 50 টাকা পকেটে ভরে নিলেন। এবার এখান থেকে এখানে যাবার পথে প্রথমেই গেল সে 120 থেকে 110, 100 থেকে 120 গেল, দেন সে নিচে নেমে এলো 105, 105 থেকে সে চলে গেল 130, 130 থেকে সে মনে করুন নিচে এলো 100 টাকাতে, আবার 100 টাকা থেকে সে চলে গেল 140 টাকা, তারপর এলো মনে করুন 120 টাকা, তারপর গেল 150 টাকা। আপনি একবার ইনভেস্ট করলেন, একবারে 50 টাকা পেলেন, কিন্তু আপনি যদি এখানে কত টাকা পেলেন? 20 টাকা। আপনি নিচের দিকে যদি যান তাহলে 15 টাকা, আপনি আবার গেলেন 15 টাকা, আপনি আবার গেলেন পেলেন 20 টাকা, আবার আপনি পেলেন 40 টাকা, আবার পেলেন 20 টাকা, আবার পেলেন 30 টাকা। এইটুকু শোনার পর অনেকেই বলবেন যে এদিকে খ্যাপা মনে কি, যে এরকম করে প্রত্যেকটা পাওয়া যায় কি? আপনি একদম নিচে থেকে আর উপর থেকে বললেন। আপনি কেন এটা বুঝে নিচ্ছেন না যে এইভাবে পাওয়া সম্ভব নয়? প্রত্যেকটা সুইংকে আপনি কি একদম উপরে নিচে পারফেক্টলি বুঝতে পারবেন? যদি আপনি বুঝতে পারেন, যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে, ওয়েলকাম, আপনি ট্রেডিং করুন। কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি যদি না থাকে তাহলে ইনভেস্টিংয়ে যান। এখানে আপনি ক টাকা ইনকাম করলেন? 15, 15, 30, 30, 30, 60, 60 আর 40, 100, 140, 140, 160 টাকা। একজন ইনভেস্টার করলেন 50 টাকা আর একজন করলেন 160 টাকা। আপনি 160 টাকা পাবার যোগ্য কি? নিজেকে প্রশ্ন করুন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, যদি প্রত্যেকটা সুইংকে পারফেক্টলি ধরতে পারেন, ওয়েলকাম, আপনি করবেন, আপনি এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রত্যেকটা সুইংয়ে অসফল হন, তাহলে আপনি 50 টাকা তো দূরের কথা, আপনার -200 টাকা হয়ে যাবে, যেটা সাধারণত সবারই হয়। কারণ তারা কেউ তো শিখতে চায় না, কেউ তো জানতে চায় না, কেউ তো বুঝতে চায় না, কেউ তো বিচারই করতে চায় না যে আমি কি করতে চলেছি। সে প্রত্যেক দিন সকালে উঠে কেবল আর কেবলমাত্র জুয়া খেলবেন। এমনকি আপনার সামনে এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটাও আপনি মন দিয়ে শুনছেন এবং একটু স্কিপ করে দিচ্ছেন। তাহলে আপনার কি করে কি হবে? মার্কেটের শর্ট টার্ম মুভমেন্ট ধরার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। লক্ষ্য কি না, যে প্রাইস ফ্ল্যাকচুয়েশন হচ্ছে তার থেকে লাভ করা। তো প্রাইসের ফ্ল্যাকচুয়েশনটা তো আপনাকে ধরতে শিখতে হবে, ভোলাটিলিটিটাকে আপনাকে নিতে শিখতে হবে। তাহলে ট্রেডাররা কী ব্যবহার করেন? ট্রেডাররা ব্যবহার করেন টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে তারা প্রাইস চার্টকে দেখেন, তারা সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখেন, তারা আরএসআইকে দেখেন, তারা এমএসিডিকে দেখেন, তারা ডট 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 2000 রকমের ইন্ডিকেটার দেখেন, বহু কিছু দেখেন। তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসও দেখেন, আর্নিংস কবে আসছে, রেজাল্ট কবে আসছে। যেমন এখন বিভিন্ন কোম্পানির রেজাল্ট চলে এসছে, টিসিএস, অমুক তমুক, আইআরসিটিসি, এই আইআরডিএ ইত্যাদি কোম্পানি। তারা কেউ ভালো করছে, কেউ খারাপ করছে, তাদের সাপেক্ষে বিচার করছে। ফান্ডামেন্টালসের মধ্যেও কিন্তু নিউজও পড়ে। নিউজ যদিও ফান্ডামেন্টাল, কিন্তু ভালো কোম্পানি যদি নিউজ আসে যে অমুক জায়গাতে একটা অর্ডার পেলাম, অমুক জায়গাতে অমুক তৈরি হচ্ছে, একটা তৈরি করছি, তো তার সাপেক্ষেও কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে পারেন। বিভিন্ন ম্যাক্রো ইভেন্টস যদি আসে তাহলেও আপনি ট্রেড করতে পারবেন সেগুলোকে সাহায্যে। সুতরাং আমরা যারা ট্রেডিং করব বা আমরা যারা সুইং ট্রেডিং করব, তারাও কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আর্নিংসের সাপেক্ষে কিন্তু বিচার করতে পারি। দ্বিতীয় নাম্বার বলছে তারা লিভারেজ অনেক সময় বেশি ব্যবহার করেন। তার ফলে একটা কি আছে, তাদের যেমন লাভ করার প্রচুর সুবিধা, তেমনি রিস্কও কিন্তু হয়, তারা লোকসানও কিন্তু প্রচুর করবেন, এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। দ্বিতীয় নাম্বার, সাইকোলজিক্যাল চ্যালেঞ্জেস অফ ট্রেডিং। ট্রেডিংয়ের সাইকোলজিক্যাল চ্যালেঞ্জেসগুলো কী কী থাকে? অনেকগুলো। তার মধ্যে মেন আমি 4টির কথা বলেছি। 1 নম্বর রিভেঞ্জ ট্রেডিং, লস কভার করতে যে রিস্কি ট্রেড। আজকে যদি লস হলে মেনে নিতে পারছেন না, আমার লস হয় কোনো দিন, খ্যাপা নাকি আমি, আমার লস হতে পারে না। আজকে আর একটা ট্রেড নেবো, আমি চুপ করে বেরিয়ে যাব। আমার কাছে 11,000 টাকা লাভ হয়েছিল, কিন্তু এখন আমার কাছে -2,000 টাকা। আমি আর একটা ট্রেড নেবো, আমি 13,000 টাকা গুটিয়ে নেবো এবং আমি আমার যা ছিল তাই করে নেবো। খ্যাপা তুই, খ্যাপা। সুতরাং রিভেঞ্জ ট্রেডিং করা চলবে না, লস কভার করতে গিয়ে রিস্কি ট্রেড হবে। দ্বিতীয় নাম্বার, অ্যানালিসিস প্যারালাইসিস। মানে কি? বেশি ভাবতে ভাবতে সুযোগ মিস হবে। কিছু কিছু দেখেছি দাঁড়ান, এটা ব্রেকআউট করলো, তারপর একটা রেজিস্ট্যান্স আছে, একে ব্রেকআউট করুক, তারপর দেখুন অনেকটা উপর উঠে গেলে এবার কিন্তু নিচে যাবে, একবার রিটেস্ট করুক। আরে বাবা, এত কিছু করলে পরে কাজ শেষ হয়ে যাবে। বেশি ভাবতে ভাবতে সুযোগ কিন্তু মিস হয়ে যাবে। কনফার্মেশন বায়াস, শুধু নিজের মতো করে সাপোর্টিভ তথ্য খুঁজবে। আপনি যখন একজন দেখবেন একটা ক্যান্ডেল তৈরি হলো, এর বেশি আর যাবে না, এখানে একটা সাপোর্ট নেবে এবং মার্কেট উপরের দিকে যাবে। কে বললো? আপনি জানেন যে এখানে সাপোর্ট আছে কি নেই? আপনি যে সাপোর্টটা করলেন তার শক্তি কতটা আপনি জানেন? যেখানে সাপোর্ট নিতে পারে কি নিতে পারে না। যদি কেন আমরা যদি নিচে নেমে গেলে, আপনি কি স্টপ লস নিতে শিখেছেন?
তাহলে কনফার্মেশন বায়াস, আপনি নিজের মতো করে সাপোর্টিভ তথ্য তৈরি করতে লাগবে, আপনার মন তৈরি করতে লাগবে। কিন্তু মনের কথা শুনলে চলবে না, ইমোশনকে বাদ দিতে হবে কেটে, তার পরিবর্তে আপনাকে সিস্টেম মেনটেন করতে হবে। ওভার কনফিডেন্স, 3 দিন যদি আপনার একটা লাভ হয়ে গেল, তাহলে তো আপনাকে তো বাদই দেন, তাহলে আপনি সোনার ডায়ালের ঘড়ি পরে, আমি যেমন পরে রেখেছি আজকে, সেই রকম করে আপনি বিরাট ব্যাপার করতে শুরু করবেন। ঠিক আছে? তো কনফিডেন্স আপনার কি হবে না, ট্রেডে যদি সাফল্য পেয়ে যান কিছু শেষে, নিজেকে কি ভাবছে সে? এক্সপার্ট ভাবছে। আপনি অপেক্ষা করুন, গাল নিয়ে রেডি থাকুন, আপনার জন্য আসছে মার্কেটে, হকি স্টিক নিয়ে আসবে, আপনার মেরে আপনার গালটাকে ফাটিয়ে দেবে। এক্সপার্ট ভাবার শিক্ষা করেন না, আপনি ভাবুন যে আমি প্রচুর পেলাম, আমার শিক্ষা হলো পরের বারে আমি সন্তর্পণে যে এলো তাকে আমি যেন রাখতে পারি, যিনি এলেন তাকে যেন আমি রাখতে পারি, এই ভাবনা চিন্তা করে আপনি করেন। তো এইগুলো হচ্ছে চ্যালেঞ্জেস ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনাকে নিয়মিত সেই চ্যালেঞ্জের সঙ্গে আপনাকে পাল্লা দিয়ে যুঝতে হবে, লড়াই করতে হবে, জিততে হবে। যদি পারেন, যদি ক্ষমতা থাকে, ওয়েলকাম, আসুন। সফল ট্রেডাররা ট্রেডার জার্নাল রাখেন, যাতে ভুল থেকে শেখা যায়। আপনি কি রাখেন? নিজেকে প্রশ্ন করুন, আপনি রাখেন কিনা। আমাকে তো আপনারা কমেন্ট করবেন না রাখেন কি রাখেন না, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা রাখুন, রাখার চেষ্টা করুন। বেশিরভাগ মানুষজনের জন্য কিন্তু ইনভেস্টিং উপযুক্ত, কারণ এটি সময়ের সাথে নিরাপদভাবে সম্পদ তৈরি করে। এবারে সেই মোক্ষম প্রশ্ন, তাহলে কোনটা আমার জন্য উপযুক্ত? এতগুলো আপনি শুনেছেন, কোনটা আপনার উপযুক্ত না? আমি আপনাকে বলছি আপনি হাইব্রিড অ্যাপ্রোচ নেন। কোন অ্যাপ্রোচ করবেন? হাইব্রিড অ্যাপ্রোচ করবেন। আপনার যেটা কোর পোর্টফোলিও, মনে করুন আপনার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার মধ্যে আপনি 4.5 লাখ টাকা ইনভেস্ট করুন ধাপে ধাপে। আপনার কাছে 50,000 টাকা রেখে দিন। 50,000 টাকার মধ্যে আপনি 20,000 টাকা ব্যবহার করুন, দিয়ে আপনি ট্রেড করুন। বাকি 30,000 টাকা আপনি রিজার্ভে রাখুন, বা আপনি 10,000 দিয়ে আপাতত 6 মাসকে ট্রেড করুন যদি আপনি বিগিনার্স হন। তাহলে ছোট ক্যাপিটালের একটা ছোট অংশ দিয়ে আপনি শর্ট টার্ম ট্রেডিং করতে শুরু করুন, এবং দেখুন যে আপনি সেটাতে সফল হতে পারছেন কি পারছেন না। আপনার করা উচিত এটি। আপনার গোল, আপনার রিস্ক প্রোফাইল এবং আপনার ইমোশনাল স্ট্রেংথ দেখে বিচার করতে হবে কোনটা আপনার জন্য উপযুক্ত। আপনি সেটাকে বোঝার চেষ্টা করুন। আপনার গোলস কী আছে? আপনার বয়স কত? আমার বয়স 32 বছর। 32 বছর আমি বিয়ে করেছি, আমার একটি বাচ্চা মেয়ে আছে বা বাচ্চা ছেলে আছে। তার পড়াশোনার জন্য 20 বছর, যখন তার 18 বছর যখন বয়স হবে, এখন সে 1 বছরের, আমার কাছে 17 বছর সময় আছে। আমি 17 বছরে তার পড়ার জন্য কিছু ব্যবস্থা করতে চাই। এইচএস পাস করার পর তাকে ভালো জায়গাতে ভর্তি করতে হবে, আমাকে টাকা করতে হবে। আমি মাসে 5,000 টাকা স্যার জমাতে পারবো। আমি 5,000 টাকা নিয়মিতভাবে ভালো স্টক দেখে ইনভেস্ট করে দেবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেবো, ইটিএফ কিনবো, যা খুশি করবো, এবং 17 বছর চোখ বন্ধ করে কাজ করব। আমি একটু কষ্ট করব, দিয়ে 1,000 করে আরও সরানোর চেষ্টা করব, এবং এই 1,000 টাকা 10 মাস আপাতত জোগাড় করে 10,000 করব, তারপর ট্রেডিং শুরু করব। আপনার ইমোশনাল স্ট্রেংথ কতটা? আপনি কি এগুলো হজম করতে পারবেন? আপনার রিস্ক প্রোফাইল কত টাকা আছে? আপনার 5,000 টাকা জোগাড় করতে পারছেন না, আপনার কাছে কোনো ক্যাপিটাল নেই আর, তাহলে আপনি কেন ট্রেডিং করে সমস্ত কিছু নষ্ট করতে যাচ্ছেন? লোন নিয়ে কখনোই করবেন না। আপনি যদি সময় দিতে না পারেন, তাহলে আপনার জন্য ইনভেস্টমেন্ট জরুরি। আমি স্যার অফিসের কাজে ব্যস্ত থাকি, আমার সারাদিন ট্রেডিং খোলার সময় হয় না, আমি স্যার ডেলিভারি বয়, আমি স্যার অমুক, তাহলে আমি ট্রেডিং করবো কখন? না মাঝ ফাঁকে করবো? অমনি করে ট্রেডিং হয় না। হয় যখন তুমি এক্সপার্ট হবে, তার আগে কিন্তু হবে না। এক্সপার্ট হতে কিন্তু অনেকগুলো সময় কিন্তু পেরিয়ে যাবে। আপনি তো শিখতে চাইবেন না কোনো জায়গাতে, কারণ কাউকে যদি 25,000 টাকা দিতে হয়, কাউকে যদি 30,000 টাকা দিতে হয়, কাউকে যদি 1 লাখ টাকা দিতে হয়, আপনি ভাববেন এটা ফালতু, তার পরিবর্তে আমি শিখবো। শিখতে পারবেন না, আপনার কাছে পয়সাটা জলে যাবে। তো যে ট্রেডিং করবেন জলে যাবে। যদি আপনি সময় দিতে না পারেন, তাহলে আপনি ইনভেস্টিং করুন। যদি আপনি অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন, যে না আমার কোনো ব্যাপার নেই, আমার সকালবেলাতে একটা কাজ, সন্ধ্যাবেলা একটা কাজ, অফিসে আবার আমি করতে পারবো, আপনি ট্রেডিং করুন। আপনি যদি দুটোই ব্যালেন্স করতে পারেন, আপনি হাইব্রিড করুন। আমি এই হাইব্রিডের পক্ষে আপনাদের জন্য। আপনারা কিছু কিছু করে ইনভেস্ট করুন, আর কিছু কিছু করে সেখান থেকে ডেলিব্রেট পার করার চেষ্টা করুন শেখার পর। এই হাইব্রিড অ্যাপ্রোচ করবেন, ধীরে ধীরে পজিশনটাকে বাড়াবেন, যত আপনি সফল হতে পারবেন। প্রো টিপস কি না, মার্কেটকে লটারি আপনি মনে করবেন না। মার্কেটকে লটারি আপনি মনে করবেন না, লটারি নয়, বরঞ্চ তার পরিবর্তে আপনি ডিসিপ্লিন এবং পেশেন্স এবং স্ট্র্যাটেজি, ডিসিপ্লিন, পেশেন্স এবং স্ট্র্যাটেজির মাধ্যমে এগোনোই কিন্তু সাফল্যের চাবিকাঠি। এই স্ট্র্যাটেজি মানে অমুক ইন্ডিকেটার অমুক জায়গাতে চলে গেল সেরকম শুধু নয়। এই স্ট্র্যাটেজি মানে অনেক কিছু।
আপনার গোটা ট্রেডিং সিস্টেমটাই হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে। সুতরাং আপনি ডিসিপ্লিন, পেশেন্স এবং স্ট্র্যাটেজি এর মাধ্যমে এগোনোর জন্যই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি। প্রোটিপস, সত্যিকারেরই এটা প্রোটিপস। আপনি লটারি মনে করবেন না। যখন একটা ট্রেড নিতে যাবেন তার পিছনের সমস্ত যুক্তি আপনার কাছে রেডি আছে কিনা নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখুন, যে আমি সমস্ত কিছু ঠিক করে ভেবেছি তো, আমি স্টপ লস জানি তো, আমি সমস্ত কিছু জানি তো, আমি কি ডিসিপ্লিন মেনটেন করছি, আমার কি এটাকে নিচে নেমে গেলে ধৈর্য রাখা উচিত, বা আপনি আপনার পুরনো ট্রেডগুলোকে দেখুন যে আপনি ধৈর্য রাখতে পেরেছেন কি পারেননি। স্ট্র্যাটেজির মাধ্যমে এগোনোর মধ্যেই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি আছে। আশা করি যে আপনি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এবার নিজেকে নিয়ে একটু অ্যানালিসিস করতে বসুন যে আপনি ইনভেস্টমেন্টের পক্ষে না ট্রেডিংয়ের পক্ষে না হাইব্রিডের পক্ষে। আর যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওতে থেকে থাকেন এবং গোটাটা শুনে থাকেন, তবেই কমেন্ট বক্সে লিখুন যে আপনার স্টাইল কোনটা, আপনি কোনটা পছন্দ করেন, বা এই ভিডিওটা দেখার পর আপনি কি করবেন আমাকে জানালে আমার ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।